সাগরের বুক চিরে যেন এক পাথরের দানব ঘুমিয়ে আছে। এর নাম জিব্রাল্টার। মাত্র 6.8 বর্গ কিলোমিটারের এক ক্ষুদ্র ভূখণ্ড, যার চূড়া থেকে একদিকে দেখা যায় ইউরোপের স্পেন, অন্যদিকে আফ্রিকার মরক্কো। আর এর পায়ের নিচ দিয়ে বয়ে চলেছে জিব্রাল্টার প্রণালী, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে সংযোগকারী সেই সরু কিন্তু কৌশলগতভাবে দারুণ গুরুত্বপূর্ণ অমূল্য জলপথ। প্রাচীনকালে গ্রিকরা একে বলতো হারকিউলিসের স্তম্ভ, যা ছিল তাদের পরিচিত পৃথিবীর শেষ সীমানা। কিন্তু আধুনিক বিশ্বে এটি এক অন্তহীন রাজনৈতিক এবং কূটনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। কাগজে কলমে এটি একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। এর অধিবাসীরা ব্রিটিশ পাসপোর্ট বহন করে। রাস্তায় চলে লাল রঙের ডাবল ডেকার বাস, রয়েছে ব্রিটিশ আইকনিক টেলিফোন বুথ, আর এখানকার মুদ্রা হলো জিব্রাল্টার পাউন্ড। কিন্তু ভৌগোলিকভাবে এটি স্পেনের মূল ভূখণ্ডের সাথে একটি সরু ভূখণ্ড দ্বারা সংযুক্ত। গত 300 বছর ধরে এর উপর সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে স্পেন। অন্যদিকে ব্রিটেন এই কৌশলগত দুর্গটিকে তার ইতিহাস এবং ক্ষমতার এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখে। আর এই দুই ইউরোপীয় শক্তির দাবির মাঝে বাস করে প্রায় 33,000 জিব্রাল্টারিয়ান, যারা নিজেদেরকে স্প্যানিশ বা ব্রিটিশ কোনোটি মনে করে না। কিন্তু কেন ইউরোপের বুকে অবস্থিত এই ছোট্ট এক ভূখণ্ড নিয়ে দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যে 3 শতাব্দী ধরে এত তিক্ততা? কোন ঐতিহাসিক ঘটনা এই বিতর্কের জন্ম দিয়েছিল? আর কিভাবেই বা 1713 সালে স্বাক্ষরিত একটি চুক্তি একবিংশ শতাব্দীর ব্রেক্সিট পরবর্তী ইউরোপেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং জিব্রাল্টারের ভবিষ্যৎকে এক নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে? প্রাচীন গ্রিক এবং রোমানদের কাছে জিব্রাল্টারের শিলা এবং এর বিপরীতে আফ্রিকার মরক্কোর জেবেল মুসা পর্বত ছিল হারকিউলিসের স্তম্ভ। কিংবদন্তি অনুযায়ী বীর হারকিউলিস তার 10ম শ্রম সম্পন্ন করার সময় এই দুটি স্তম্ভ তৈরি করেছিলেন, যা ছিল তাদের পরিচিত বিশ্বের শেষ সীমানা। এর বাইরে ছিল অজানা রহস্যময় আটলান্টিক মহাসাগর। এই পৌরাণিক গুরুত্বের চেয়েও অনেক বেশি ছিল এর বাস্তব ভূকৌশলগত গুরুত্ব। জিব্রাল্টার প্রণালী, যা মাত্র 14.3 কিলোমিটার চওড়া, সেটি হলো আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরে প্রবেশের একমাত্র প্রাকৃতিক পথ। যে শক্তি প্রণালীকে নিয়ন্ত্রণ করবে সে কার্যত ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মধ্যেকার সমস্ত সামুদ্রিক বাণিজ্য এবং নৌ চলাচলকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই ইতিহাসের শুরু থেকেই জিব্রাল্টার ছিল বিভিন্ন সভ্যতা এবং সাম্রাজ্যের কাছে এক অত্যন্ত লোভনীয় কৌশলগত সম্পদ। এর আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু হয় 711 খ্রিস্টাব্দে। উমাইয়া খিলাফতের বারবার সেনাপতি তারিক ইবনে জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে এই প্রণালী পার হয়ে আইবেরিয়ান উপদ্বীপে প্রবেশ করেন এবং ভিসিগতিক রাজাকে পরাজিত করেন। তার নামানুসারেই এই শিলাখণ্ডের নামকরণ করা হয় জাবাল তারিক বা তারিকের পাহাড়, যা থেকেই জিব্রাল্টার শব্দটির উৎপত্তি। পরবর্তী প্রায় 750 বছর ধরে জিব্রাল্টার মুসলিম মুরিশ শাসনের অধীনে ছিল এবং এটি ছিল ইউরোপে তাদের ক্ষমতার এক গুরুত্বপূর্ণ দুর্গ। স্পেনের খ্রিস্টান রাজারা তাদের রিকনকুইস্তা বা স্পেন পুনর্দখলের অভিযানের সময় বারবার জিব্রাল্টার দখলের চেষ্টা করেন। অবশেষে 1462 সালে ক্যাস্টিলের 4র্থ হেনরির নেতৃত্বে খ্রিস্টান বাহিনী চূড়ান্তভাবে জিব্রাল্টার দখল করে নেয় এবং এটি স্প্যানিশ রাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। পরবর্তী 250 বছর ধরে জিব্রাল্টার স্পেনের হাতে ছিল, কিন্তু অষ্টাদশ শতাব্দীর শুরুতে ইউরোপের ক্ষমতার ভারসাম্য নিয়ে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যা জিব্রাল্টারের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেয় এবং সেই বিতর্কের জন্ম দেয় যা আজও অমীমাংসিত। অষ্টাদশ শতাব্দীর শুরুতে এক গভীর রাজনৈতিক সংকটের সম্মুখীন হয় ইউরোপ। 1700 সালে স্পেনের নিঃসন্তান রাজা দ্বিতীয় চার্লস মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আগে তিনি তার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ফিলিপ অফ আঞ্জুকে মনোনীত করে যান, যিনি ছিলেন ফ্রান্সের শক্তিশালী রাজা চতুর্দশ লুইয়ের নাতি। এই সিদ্ধান্তটি ইউরোপের অন্যান্য শক্তি, বিশেষ করে ইংল্যান্ড, ডাচ প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়ান হ্যাবসবার্গ সাম্রাজ্যকে আতঙ্কিত করে তোলে। তারা ভয় পাচ্ছিল যে স্পেন এবং ফ্রান্সের রাজতন্ত্র এক হয়ে গেলে ইউরোপে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণরূপে ফ্রান্সের পক্ষে চলে যাবে, যা তাদের জন্য হবে এক অস্তিত্বের সংকট। এই ভয় থেকে 1701 সালে শুরু হয় ওয়ার অফ দ্য স্প্যানিশ সাকসেশন বা স্প্যানিশ উত্তরাধিকারের যুদ্ধ। এই যুদ্ধে ইংল্যান্ড, ডাচ প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়া একত্রিত হয়ে হ্যাবসবার্গ বংশের আর্চডিউক চার্লসকে স্পেনের সিংহাসনের বৈধ দাবিদার হিসেবে সমর্থন করে।
যুদ্ধটি ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই যুদ্ধের অংশ হিসেবেই ব্রিটিশ নৌবাহিনী ভূমধ্য সাগরে ফরাসি এবং স্প্যানিশ নৌবহরের উপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছিল। 1704 সালের গ্রীষ্মে স্যার জর্জ রুকের নেতৃত্বে একটি অ্যাংলো ডাচ নৌবহর ভূমধ্য সাগরে ফরাসি নৌবহরকে খুঁজছিল, কিন্তু তাদের খুঁজে না পেয়ে রুক একটি দুঃসাহসিক এবং কিছুটা সুবিধাবাদী সিদ্ধান্ত নেন। তিনি জিব্রাল্টার আক্রমণ করার সিদ্ধান্ত নেন। জিব্রাল্টার তখন ছিল একটি সুরক্ষিত দুর্গ, কিন্তু স্প্যানিশ উত্তরাধিকারের যুদ্ধের কারণে এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল এবং এর সৈন্য সংখ্যা ছিল খুবই কম, মাত্র 100 জনের মতো। 1704 সালের 1 আগস্ট অ্যাংলো ডাচ বাহিনী জিব্রাল্টারের উপর বোমাবর্ষণ শুরু করে। 3 দিন ধরে চলা তীব্র গোলাবর্ষণের পর 4 আগস্ট স্প্যানিশ গভর্নর দিয়েগো দে সালিনাস আত্মসমর্পণ করতে বাধ্য হন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রিটিশরা জিব্রাল্টার দখল করেছিল গ্রেট ব্রিটেনের নামে নয়, বরং স্পেনের সিংহাসনের হ্যাবসবার্গ দাবিদার আর্চডিউক চার্লসের নামে, যাকে তারা স্পেনের তৃতীয় চার্লস হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তারা শহরের স্প্যানিশ অধিবাসীদেরকে আর্চডিউক চার্লসের প্রতি আনুগত্যের শপথ নেওয়ার আহ্বান জানায়, কিন্তু জিব্রাল্টারের প্রায় সকল অধিবাসী যারা ফিলিপ ও বাঞ্জোর প্রতি অনুগত ছিল, তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং শহর ছেড়ে পার্শ্ববর্তী স্প্যানিশ অঞ্চলে চলে যায়। তারা ভেবেছিল এই দখল সাময়িক এবং যুদ্ধ শেষ হলেই তারা তাদের ঘরে ফিরে আসতে পারবে, কিন্তু তাদের সেই আশা আর কখনোই পূরণ হয়নি। ব্রিটিশরা দ্রুতই জিব্রাল্টারের কৌশলগত গুরুত্ব বুঝতে পারে এবং আর্চডিউক চার্লসের নামে দখল করা সত্ত্বেও তারা এটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেয়। যুদ্ধ যখন শেষ হয় এবং শান্তি আলোচনার টেবিলে বসা হয়, তখন জিব্রাল্টার ব্রিটেনের হাতে একটি গুরুত্বপূর্ণ দর কষাকষির খুঁটিতে পরিণত হয়। প্রায় 1 দশক ধরে চলা রক্তক্ষয়ী স্প্যানিশ উত্তরাধিকারের যুদ্ধের অবসান ঘটে 1713 সালে ইউট্রেক্টের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। এই চুক্তির ফলে ইউরোপের রাজনৈতিক মানচিত্রে আসে ব্যাপক পরিবর্তন, যার মাধ্যমে বিভিন্ন ভূখণ্ড এক হাত থেকে আরেক হাতে গিয়েছিল। এই চুক্তির 10ম অনুচ্ছেদটি হল জিব্রাল্টার বিতর্কের কেন্দ্রবিন্দু এবং গত 300 বছরের সমস্ত আইনি ও কূটনৈতিক লড়াইয়ের মূল ভিত্তি। এই অনুচ্ছেদে যা লেখা হয়েছিল বিশ্লেষণ করে দেখা যায়, স্পেনের রাজা নিজের এবং তার উত্তরাধিকারের নামে জিব্রাল্টার শহর, দুর্গ, বন্দর এবং এর সাথে সম্পর্কিত সমস্ত ফোর্ট বা ঘাঁটিগুলোর পূর্ণ এবং সম্পূর্ণ মালিকানা গ্রেট ব্রিটেনের রাজতন্ত্রের কাছে হস্তান্তর করছেন, যা ব্রিটেন চিরস্থায়ীভাবে দখল ও ভোগ করতে পারবে। কিন্তু স্পেন শুরু থেকে এই চুক্তির প্রতিটি শব্দকে আনুবীক্ষণিকভাবে বিশ্লেষণ করে আসছে এবং এর উপর ভিত্তি করে তাদের দাবির কয়েকটি মূল ভিত্তি তৈরি করেছে। যেমন, স্পেন দাবি করে যে চুক্তি অনুযায়ী তারা শুধুমাত্র জিব্রাল্টারের শহর, দুর্গ এবং বন্দর হস্তান্তর করেছিল, এর সাথে সংযুক্ত ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা নয়। তাই জিব্রাল্টারের বিমানবন্দর, যা এই সংযুক্ত ভূখণ্ডের উপর নির্মিত, সেটি অবৈধভাবে স্প্যানিশ ভূমিতে অবস্থিত বলে তারা মনে করে। স্পেন যুক্তি দেয় যে আন্তর্জাতিক আইনে চিরস্থায়ী বলে কিছু নেই, পরিস্থিতি বদলে গেলে বা চুক্তির শর্ত লঙ্ঘিত হলে যে কোনো চুক্তি বাতিল হতে পারে। তবে 10ম অনুচ্ছেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশটি হল এর শেষ বাক্যটি, যা রাইট অফ ফার্স্ট রিফিউজাল বা অগ্রাধিকারের অধিকার নামে পরিচিত। এখানে বলা হয়েছে, যদি গ্রেট ব্রিটেনের রাজতন্ত্র ভবিষ্যতে কোনো সময়ে জিব্রাল্টারের মালিকানা হস্তান্তর, বিক্রি বা অন্য কোনোভাবে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তবে অন্য কারো আগে সেই মালিকানা পাওয়ার অগ্রাধিকার সবসময় স্পেনের রাজতন্ত্রকেই দেওয়া হবে। এই বাক্যটি স্পেনের আধুনিক দাবির সবচেয়ে শক্তিশালী আইনি ভিত্তি। স্পেনের যুক্তি অনুযায়ী ব্রিটেন যদি জিব্রাল্টারকে ডিকলোনাইজ বা উপনিবেশ মুক্ত করতে চায়, তবে তাদের কাছে দুটি বিকল্প রয়েছে, হয় এটিকে নিজেদের কাছে রাখা অথবা এটিকে স্পেনের কাছে ফিরিয়ে দেয়া। জিব্রাল্টারকে স্বাধীনতা দেওয়ার কোনো সুযোগ এই চুক্তি অনুযায়ী ব্রিটেনের নেই, কারণ স্বাধীনতা দেওয়াও এক ধরনের এলিয়েনেশন বা পরিত্যাগ। অন্যদিকে ব্রিটেন এবং জিব্রাল্টার এই চুক্তির ভিন্ন ব্যাখ্যা দেয়। তারা চিরস্থায়ী শব্দটির উপর জোর দেয় এবং মনে করেছে এর অধীনে জিব্রাল্টারের উপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে। তারা জাতিসংঘের সনদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতির উপরও জোর দেয়, যা ইউট্রেক্টের চুক্তির চেয়েও আধুনিক এবং গুরুত্বপূর্ণ। তাদের মতে জিব্রাল্টারের ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করার অধিকার রয়েছে শুধুমাত্র সেখানকার জনগণের, কোনো 300 বছরের পুরনো চুক্তির নয়। এভাবে 1713 সালের একটি চুক্তির কয়েকটি বাক্য দুটি আধুনিক ইউরোপীয় দেশের মধ্যে এক অন্তহীন আইনি এবং কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, যা আজও অমীমাংসিত। ইউট্রেক্টের চুক্তি স্বাক্ষরের পর স্পেন কখনোই জিব্রাল্টার হারানোর বিষয়টি মন থেকে মেনে নিতে পারেনি,
পরবর্তী 70 বছর ধরে স্পেন বেশ কয়েকবার সামরিক শক্তি প্রয়োগ করে জিব্রাল্টার পুনর্দখলের চেষ্টাও করেছিল। 1713 সালের চুক্তির মাত্র কয়েক বছর পরেই 1727 সালে স্পেন জিব্রাল্টারের উপর প্রথম বড় ধরনের অবরোধ আরোপ করে, যা চলেছিল 4 মাস ধরে। কিন্তু ব্রিটিশদের শক্তিশালী নৌবাহিনী এবং দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই অবরোধ ব্যর্থ হয়। জিব্রাল্টার পুনর্দখলের সবচেয়ে বিখ্যাত এবং ভয়াবহ প্রচেষ্টাটি হয়েছিল 1779 থেকে 1783 সালের মধ্যে আমেরিকান স্বাধীনতা যুদ্ধের সময়। এই যুদ্ধে ফ্রান্স এবং স্পেন আমেরিকার পক্ষে ব্রিটেনের বিরুদ্ধে যোগ দেয়। স্পেন এই সুযোগটিকে জিব্রাল্টার পুনরুদ্ধারের জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছিল। ফ্রান্স এবং স্পেনের সম্মিলিত বিশাল নৌ এবং স্থলবাহিনী জিব্রাল্টারকে 4 দিক থেকে ঘিরে ফেলে এবং সর্বাত্মক অবরোধ শুরু করে। এই অবরোধ প্রায় 3 বছর 7 মাস ধরে চলেছিল। দুর্গের ভেতরে প্রায় 7000 ব্রিটিশ সৈন্য এবং বেসামরিক মানুষ আটকে পড়ে। তাদের খাবার এবং রসদ সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। দুর্ভিক্ষ এবং স্কারভির মতো রোগে শত শত মানুষ মারা যেতে শুরু করে। কিন্তু ব্রিটিশরা আত্মসমর্পণ করতে অস্বীকার করে। গভর্নর জর্জ এলিয়টের নেতৃত্বে তারা এক অবিশ্বাস্য প্রতিরোধ করে তোলে। ব্রিটিশ রয়্যাল ইঞ্জিনিয়াররা চুনাপাথরের শিলা খোদাই করে মাইলের পর মাইল সুড়ঙ্গ বা গ্যালারি তৈরি করে, যেখান থেকে তারা অবরোধকারী স্প্যানিশ বাহিনীর উপর অপ্রত্যাশিতভাবে কামান দাগতে পারত। ব্রিটিশ নৌবাহিনীও বেশ কয়েকবার জীবনের ঝুঁকি নিয়ে অবরোধ ভেদ করে দুর্গে রসদ পৌঁছে দিতে সক্ষম হয়। অবরোধের চূড়ান্ত পর্যায়ে স্প্যানিশ এবং ফরাসিরা ফ্লোটিং ব্যাটারি বা ভাসমান কামান সজ্জিত জাহাজ ব্যবহার করে দুর্গটিকে ধ্বংস করার এক মরিয়া চেষ্টা চালায়। কিন্তু ব্রিটিশদের কামানের গোলার আঘাতে এই ভাসমান ব্যাটারিগুলোতে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত ডুবে যায়। 1783 সালে প্যারিস চুক্তির মাধ্যমে আমেরিকান স্বাধীনতা যুদ্ধের অবসান হলে জিব্রাল্টারের অবরোধও তুলে নেওয়া হয়। স্পেন জিব্রাল্টারের বিনিময়ে ফ্লোরিডা এবং মেনোরকা দ্বীপ লাভ করে, কিন্তু জিব্রাল্টার ব্রিটেনের হাতে থেকে যায়। দ্য গ্রেট সিজ বা মহা অবরোধ ছিল জিব্রাল্টারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দীর্ঘ এবং ভয়াবহ অবরোধের সময় দুর্গের ভেতরে আটকে থাকা বেসামরিক জনগণ ব্রিটিশ সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গ রক্ষা করেছিল। এই সম্মিলিত অভিজ্ঞতা তাদের মধ্যে এক স্বতন্ত্র শক্তিশালী পরিচয়ের জন্ম দেয়। তারা নিজেদেরকে আর শুধুমাত্র ব্রিটিশ প্রজা হিসেবে দেখত না, তারা নিজেদেরকে জিব্রাল্টারিয়ান হিসেবে দেখতে শুরু করে, যারা তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এই ঘটনাটি ছিল এক নতুন জাতির জন্মের সূচনা। ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর শুরুতে জিব্রাল্টার ছিল ব্রিটিশ সাম্রাজ্যের জন্য কৌশলগতভাবে দারুণ গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল চালু হওয়ার পর ভূমধ্যসাগর এবং এশিয়ার মধ্যেকার নৌপথের জন্য জিব্রাল্টার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথম এবং দ্বিতীয় উভয় বিশ্বযুদ্ধেই জিব্রাল্টার মিত্রশক্তির জন্য এক অপরিহার্য নৌ এবং বিমান ঘাঁটি হিসেবে কাজ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল ভূমধ্যসাগরে ব্রিটিশ নৌশক্তির কেন্দ্রবিন্দু। এখান থেকে উত্তর আফ্রিকায় অপারেশন টর্চের মতো গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করা হয়েছিল। যুদ্ধের সময় জিব্রাল্টারের প্রায় সকল নারী, শিশু এবং বয়স্কদেরকে যুক্তরাজ্য, জামাইকা এবং মাদেরাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যখন সক্ষম পুরুষরা দুর্গ রক্ষার কাজে নিয়োজিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে উপনিবেশবাদের অবসানের প্রক্রিয়া শুরু হয়। জাতিসংঘ সকল নন সেলফ গভর্নিং টেরিটরি বা অস্বায়ত্তশাসিত অঞ্চলকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার পক্ষে মত দেয়। স্পেনে তখন জেনারেল ফ্রাঙ্কোর স্বৈরাচারী শাসন চলছে। ফ্রাঙ্কো এই ডিকলোনাইজেশন প্রক্রিয়াকে জিব্রাল্টার পুনরুদ্ধারের জন্য একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। ফ্রাঙ্কো সরকার জাতিসংঘের কাছে দাবি করেছে জিব্রাল্টারের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রযোজ্য নয়। তাদের যুক্তি ছিল, ইউট্রেক্টের চুক্তি অনুযায়ী জিব্রাল্টারের একমাত্র বিকল্প হল ব্রিটেনের অধীনে থাকা অথবা স্পেনে ফিরে আসা। তারা জিব্রাল্টারের জনগণকে ঔপনিবেশিক হিসেবে না দেখে বরং ব্রিটিশদের দ্বারা আমদানি করা এক কৃত্রিম জনসংখ্যা হিসেবে চিত্রিত করার চেষ্টা করে। এই কূটনৈতিক চাপের অংশ হিসেবে ফ্রাঙ্কো 1960-এর দশক থেকে জিব্রাল্টারের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করতে শুরু করেন। অবশেষে 1969 সালে তিনি জিব্রাল্টার এবং স্পেনের মধ্যকার সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। টেলিফোন এবং ফেরি যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই অবরোধ 16 বছর ধরে চলেছিল। ফ্রাঙ্কোর উদ্দেশ্য ছিল জিব্রাল্টারের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে এবং জনগণকে বিচ্ছিন্ন করে দিয়ে তাদের আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু ফ্রাঙ্কোর এই পদক্ষেপ হিতে বিপরীত হয়।
এটি জিব্রাল্টারিয়ানদেরকে স্পেনের প্রতি আরো বেশি বিরূপ করে তোলে এবং ব্রিটেনের প্রতি তাদের আনুগত্যকে আরো জোরালো করে তোলে। এই চাপের মুখেই 1966 সালে জিব্রাল্টারে একটি ঐতিহাসিক গণভোটের আয়োজন করা হয়। জনগণকে দুটি বিকল্প দেওয়া হয়, হয় স্পেনের সার্বভৌমত্বের অধীনে যাওয়া অথবা ব্রিটেনের সাথে একটি স্বশাসিত সম্পর্ক বজায় রাখা। গণভোটের ফলাফল ছিল দ্ব্যর্থহীন। মোট 12,138 জন ভোটার ব্রিটেনের সাথে থাকার পক্ষে ভোট দেয় এবং মাত্র 44 জন ভোট দেয় স্পেনের পক্ষে, অর্থাৎ 99.6% ভোটার স্পেনের দাবিকে প্রত্যাখ্যান করে। এই গণভোটটি ছিল জিব্রাল্টারিয়ান জনগণের রাজনৈতিক পরিচয়ের চূড়ান্ত প্রকাশ। তারা বিশ্বকে দেখিয়ে দেয় যে তারা কোনো দাবার ঘুঁটি নয়, যাদেরকে এক শক্তি থেকে আরেক শক্তির হাতে তুলে দেয়া যায়। তারা এক স্বতন্ত্র জনগণ, যাদের নিজস্ব ইচ্ছা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় 1969 সালে জিব্রাল্টার তার প্রথম সংবিধান পায়, যার মাধ্যমে তাদের পূর্ণ অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন দেওয়া হয়। এর জবাবে ক্ষুব্ধ ফ্র্যাঙ্কো সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলেন। ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে গণতন্ত্র ফিরে এলে 1985 সালে সীমান্ত পুনরায় খুলে দেওয়া হয়। এরপর থেকে জিব্রাল্টার এক উল্লেখযোগ্য অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ব্রিটিশ সামরিক ঘাঁটির উপর নির্ভরশীলতা কমিয়ে এটি এক গতিশীল এবং বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তুলেছে। আজ জিব্রাল্টারের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে 4টি বিষয়ের উপর: অফশোর ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন গেমিং, বিশ্বের অনেক বড় বড় বেটিং কোম্পানির সদর দপ্তর এখানে, পর্যটন যা ক্রুজ শিপ এবং শুল্কমুক্ত কেনাকাটার জন্য জনপ্রিয়, এবং সামুদ্রিক পরিষেবা অর্থাৎ জাহাজের জন্য জ্বালানি সরবরাহ। এর ফলে জিব্রাল্টার ইউরোপের অন্যতম ধনী অঞ্চলে পরিণত হয়েছে, যার মাথাপিছু আয় যুক্তরাজ্য এবং স্পেনের চেয়েও বেশি। এই সমৃদ্ধি এবং স্থিতিশীলতা এক বিরাট ধাক্কার সম্মুখীন হয় 2016 সালের ব্রেক্সিট গণভোটের মাধ্যমে। জিব্রাল্টারের 96% জনগণ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছিল। তাদের ভয় ছিল যে ইইউ থেকে বেরিয়ে গেলে স্পেনের সাথে তাদের খোলা সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে, যা হবে তাদের অর্থনীতির জন্য এক মারাত্মক আঘাত। প্রতিদিন প্রায় 15,000 মানুষ, যাদের মধ্যে 10,000 স্প্যানিশ নাগরিক, কাজ করার জন্য সীমান্ত পার হয়ে জিব্রাল্টারে প্রবেশ করে। এই আন্তঃসীমান্ত চলাচল জিব্রাল্টার এবং পার্শ্ববর্তী স্প্যানিশ অঞ্চল উভয়ের অর্থনীতির জন্যই অপরিহার্য। ব্রেক্সিটের পর থেকে জিব্রাল্টারের ভবিষ্যৎ এক জটিল আলোচনার মধ্যে আটকে আছে। যুক্তরাজ্য, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জিব্রাল্টারের সীমান্ত নিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা চলছে। প্রস্তাবিত সমাধানটি হল জিব্রাল্টারকে ইউরোপের সেনজেন জোনের অন্তর্ভুক্ত করা, যার ফলে স্পেনের সাথে সীমান্ত সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকবে। কিন্তু এর অর্থ হবে জিব্রাল্টারের বিমানবন্দর এবং বন্দরে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স দ্বারা ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করা হবে, যা আবার জিব্রাল্টারের সার্বভৌমত্বের জন্য একটি সংবেদনশীল বিষয়। এই আলোচনা এখনো চূড়ান্ত হয়নি, যা জিব্রাল্টারের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে রেখেছে। আজ জিব্রাল্টার নিয়ে স্পেন এবং ব্রিটেনের মধ্যকার বিরোধটি আগের মতো সামরিক বা উত্তপ্ত না হলেও এটি একটি স্থায়ী কূটনৈতিক সংঘাত হিসেবে রয়ে গেছে। স্পেন কখনোই তার সার্বভৌমত্বের দাবি ত্যাগ করেনি। অন্যদিকে ব্রিটেন এবং জিব্রাল্টার উভয়ই দ্বৈত সার্বভৌমত্ব বা স্পেনের সাথে কোনো ধরনের অংশীদারিত্বের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে। 2002 সালের আরেকটি গণভোটে 98.97% জিব্রাল্টারিয়ান এই ধরনের কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। ব্রেক্সিট এবং নতুন ইউরোপীয় বাস্তবতার পটভূমিতে এই ক্ষুদ্র ভূখণ্ডের ভবিষ্যৎ হয়তো এখনো অনিশ্চিত, কিন্তু একটি বিষয় নিশ্চিত: জিব্রাল্টারিয়ানরা তাদের গল্পে আর পার্শ্ব চরিত্র হয়ে থাকতে রাজি নয়। তারা এখন তাদের নিজেদের ইতিহাস নিজেরাই লিখতে চায়।